মডিউলে আমরা মডিউল বি, আজকে আমাদের আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল বি, ডিফারেন্ট অ্যাপ্রোচ টু অটোমেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচগুলো শিখবো, যে অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করে প্রত্যেকটা ব্যাংক অটোমেশনে চলে যাচ্ছে। হোয়াট ইজ ডেটা সেন্টার? হ্যাঁ, আমরা অলরেডি জানি ডেটা সেন্টার হলো একটা কি, আমার ওয়্যার হাউস। আমি ডেটা ওয়্যার হাউসও বলতে পারি, যে যেখানে আমার কি থাকবে, পুরো ব্যাংকের সব ডেটা এখানে স্টোর থাকবে। ঠিক আছে, সো ডেটা স্টোর থাকবে। টায়ার 4 ডেটা সেন্টার রিকোয়ারমেন্ট, এটা হলো আমার টায়ার 4 একটা ক্রাইটেরিয়া, এটা একটা স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কোনো ব্যাংক টায়ার 4 না টায়ার 3 ডেটা সেন্টার, ওইটা 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 আমি কিভাবে বলবো? ওইটা বলবো যে আমার তার তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা তার ডেটা সেন্টারের জন্য। কি কি রিকোয়ারমেন্ট? আমার রিডান্ডেন্সি, আমার ডুপ্লিকেসি থাকা লাগবে। আমি ডেটা সেন্টারে আমি কি করতেছি, ডেটা সেন্টারে ডেটা স্টোর করতেছি, তার ব্যাকআপ কিন্তু থাকে। ব্যাকআপ হলো আমার ডিজাস্টার রিকভারি সাইডে আমি আরেকটা ডেটা সেন্টার মেনটেন করতে হয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাংকের দুইটা ডেটা সেন্টার থাকে, একটা ঢাকার ভিতরে থাকে আর একটা ঢাকার বাইরে থাকে। এগুলো সিক্রেটও থাকে, অনেক সময় পাবলিকে আসে না কোথায় ডেটা সেন্টারটা। এটা কেন করা হয়? যাতে আমার আমার ব্যাকআপ প্ল্যানের জন্য, যে আমার একটা যদি ডেস্ট্রয় হয়ে যায়, আগুন লেগে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, আমার যাতে আরেকটা ডেটা সেন্টার যেন কাজ করে। ঠিক আছে, সো এটা রিডান্ডেন্সি থাকা লাগবে 4টা ডেটা সেন্টারের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। আমার কুলিং সিস্টেম থাকা লাগবে, ওখানে প্রচুর এসি এবং ফ্যানের সিস্টেম থাকা লাগবে, সিকিউরিটি থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে, পাওয়ারের কন্টিনিউশন থাকা লাগবে। ধর কোনো ব্রাঞ্চে ট্রানজাকশন হয়েছে, হ্যাঁ, 2 ঘন্টা যদি আমার ডেটা সেন্টারে পাওয়ার না থাকে, কোনো ব্যাংক ট্রানজাকশন করছে কোনো ব্রাঞ্চে, আমার আমার কাস্টমার টাকা জমা দিয়েছে, উইথড্র করছে, তো ওই 2 ঘন্টা যদি ডেটা সেন্টারে যদি কারেন্ট না থাকে, তাহলে তো ডেটা ব্যাকআপ পাবে না, তো পরবর্তীতে ওই ডেটাগুলো আসলে রিটেপ করা সম্ভব হয় না, তাই না? কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই থাকতে হবে, না হয়তো আমার সমস্যা। তারপর 5 নাম্বার হলো নেটওয়ার্ক, আমার স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে, মনিটরিং থাকতে হবে। হ্যাঁ, আমার মনিটরিং না থাকলে কিন্তু আমি ওইটাকে 4 টায়ার ডেটা সেন্টার বলবো না। 4 টায়ারের ডেটা সেন্টার বলবো না। ফাংশন অফ ডেটা সেন্টার এন্ড ডিজাস্টার রিকভারি সেট, দুটার ফাংশন কিন্তু আলাদা। ডেটা সেন্টারের ফাংশন হলো ডেটা রিস্টোর করা, আমি সহজ করে বলে দিচ্ছি। ডেটা সেন্টারের ফাংশন হলো ডেটা স্টোর করা, আমি সহজ কথায়। আমার একটা ব্যাংকের সব ডেটা স্টোর করা হলো ডেটা সেন্টারের কাজ। আর ডিজাস্টার রিকভারি সাইডের কাজ হলো কোনো কারণে যদি ন্যাচারাল ক্যালামিটি হয়, বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তাও যাতে আমি ব্যাংকিং অপারেশনটা চালাইতে পারি, ব্যাংকিং কার্যক্রম চালাইতে পারি, এই কারণে ওইটাকে বলা হয় ডিজাস্টার রিকভারি সাইট। ওইটাকে বলা হয় ডিজাস্টার রিকভারি সাইট। আমার নেসেসিটি অফ ডিজাস্টার রিকভারি সাইট ইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং। সো এটা এটা আমার কেন দরকার? আমার ডিজাস্টার রিকভারি সাইট দরকার হলো আমার 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 সেফটির জন্য, আমার পুরো ডেটাকে সেফটি দেওয়ার জন্য। আমার 24 আওয়ার ইন এ ডে, আমার 7 ডে ইন এ উইক আমার কাজটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য। হ্যাঁ, যাতে আমার ফিজিক্যাল সার্ভিস না থাকলেও সেই যাতে এটিএম বুথ দিয়ে টাকা তুলতে পারে, ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে কেনাকাটা করতে পারে, এটার জন্য আমার ডিজাস্টার রিকভারি সাইট দরকার। 3 নম্বর হলো কাস্টমার ট্রাস্ট, কাস্টমারের বিশ্বাস স্থাপনের জন্য দরকার, আমার রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য দরকার। সেই 4টা জিনিসের জন্য আমার কি দরকার? ডিজাস্টার রিকভারি সেন্টার দরকার। ফিজিক্যাল সেট আপ ডেটা সেন্টার, তো ফিজিক্যাল সেট আপ কি? আপনি দেখেন তো ডেটা সেন্টার কি কি থাকতে পারে, আমি এটা পড়াবো না, আপনি একটু চিন্তা করেন। তো ডেটা সেন্টার কি থাকবে? আমার আমার ডেটা সেন্টারে আমার মেশিন থাকবে, আমার কুলিং সিস্টেম থাকবে, তাই না? আমার র্যাক থাকবে, হ্যাঁ, আমার সিকিউরিটি থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, এগুলোই তো থাকবে। সো কঠিন কিছু না। আমার সার্ভার থাকবে, হ্যাঁ, সার্ভারে কি হবে, সবগুলো ব্রাঞ্চে যেখানে একসাথে করা হয়, এটা হলো সার্ভার থাকবে, র্যাক থাকবে, স্টোরেজ ডিভাইস থাকবে। আমার স্টোরেজ ছাড়া আমার ডাটা কিভাবে স্টোর করবো, তাই না? আমার হার্ড ডিস্ক থাকবে। 4 নম্বর হলো নেটওয়ার্ক গিয়ার থাকবে। 5 নম্বর হলো ফায়ারওয়াল থাকবে, কেউ যাতে আমাকে এটা হামলা না করতে পারে। আমার ডেটা সেন্টারে হামলা করে যদি সব ডেটা নিয়ে নেয়, তাহলে তো আমার অর্থ লস হয়ে যাবে, কোনো ব্যাংক বসে যাবে, পথে বসে যাবে, একবারে পথে বসে যাবে। ঠিক আছে, সো ফায়ারওয়াল থাকবে যাতে কেউ হ্যাক না করতে পারে, ডিজিটালি হ্যাক না করতে পারে। এনভায়রনমেন্টাল সেটআপ ফর ডেটা সেন্টার, তো একটা ডেটা সেন্টার দেখেন, একটা ডেটা সেন্টার আমরা সবাই জানি একটা সেন্সিটিভ এরিয়া, যেখানে আমার সব ব্যাংকের সব ডেটা থাকে। সো আমার ডেটা সেন্টারকে তো অবশ্যই এনভায়রনমেন্টালি সেফটি দেওয়া লাগবে। কি কি দেওয়া লাগবে? কুলিং সিস্টেম থাকা লাগবে, পাওয়ার সাপ্লাই কন্টিনিউশন থাকা লাগবে। আমার যদি ইলেকট্রিসিটি চলে যায়, আমার জেনারেটর অটোমেটিক অন হয়ে যাবে, এবং আমার কি করবে, ডেটা ব্যাকআপ ঠিক থাকবে, সিকিউরিটি থাকবে, মনিটরিং থাকবে। আমার মনিটর করা লাগে, কন্টিনিউসলি মনিটর করা লাগে, যে এসি কাজ করতেছে কিনা, এটা কাজ করতেছে কিনা, ওইটা কাজ করতেছে কিনা। তো আমরা অনেকগুলো পড়া পড়তেছি এবং স্মুথলি পড়তেছি, এবং পড়াগুলো কিন্তু একবারে কঠিন যে তা না, অনেকগুলো আছে সহজ, অনেকগুলো আছে টেকনিক্যাল টার্ম। সো টেকনিক্যাল টার্ম গুলো আমরা খুব সহজে পড়ার চেষ্টা করতেছি। হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক এন্ড টাইপস? আমার কম্পিউটার নেটওয়ার্ক কি, টাইপস কি? সো কম্পিউটার নেটওয়ার্কটা কি, ধরেন আমরা আমরা একটা একটা জিনিস দেখি। আমি আমি আরো একটু পেছনে চলে যাই, আপনাদের কিন্তু অনেক সময় আমি গুলাই ফেলি, সবকিছু গুলাই ফেলে তারপর বুঝাই। কম্পিউটার নেটওয়ার্ক আমরা এতক্ষণ কি পড়ে আসছি? আমরা ডেটা সেন্টারের কথা বলছি, আমরা কোর সফটওয়্যারের কথা বলছি, অপারেটিং সিস্টেমের কথা বলছি, হ্যাঁ, সফটওয়্যারের কথা বলছি। তো দেখেন, ওইগুলা কি ছিল, ওইগুলা কি, একটা সফটওয়্যার মানে কি আমাকে বলেন, আমার একটা নেটওয়ার্ক মানে কি আমাকে বলেন।
সফটওয়্যার মানে হলো আমি কি, আমি সফটওয়্যার মানে হলো একটা আমার একটা মানে আমার ইন্টারফেস থাকবে, ওইখানে আমি ডাটা এন্ট্রি দিতে পারবো। আমি কি আমার টেমোনাস মানে কি বা কোর ব্যাংকিং সফটওয়্যার কি, ওইখানে আমার কাস্টমার টাকা দিলে, আমি জমা রাখলে আমি ডেবিট করতেছি, কাস্টমার টাকা তুলে নিলে আমি ক্রেডিট করতেছি, এটা করতেছি ওইটা করতেছি। তো ওইটা তো একটা সফটওয়্যারে করতেছি। সফটওয়্যারটা যখন সবগুলো ব্রাঞ্চকে আমি একসাথে নিয়ে আসতেছি, একই নেটওয়ার্কে নিয়ে আসতেছি, ওইটাকে আমি বলতেছি যে আমার ইন্টিগ্রেটেড সফটওয়্যার বা সেন্ট্রালাইজ সফটওয়্যার, সেন্ট্রালাইজ অপারেটিং সিস্টেম। হুম। বাট এখানে বলতেছি আমরা, এটা কিন্তু এই যে হোয়াট ইজ দ্য কম্পিউটার নেটওয়ার্ক, এটা কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। আমি যদি দুইটা কম্পিউটার যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, যে ওইটাকে হবে কম্পিউটার নেটওয়ার্ক। এখানে কিন্তু সফটওয়্যারের কথা বলতেছি না, হ্যাঁ। আমি যদি দুইটা কম্পিউটারকে আমি যদি কানেক্ট করতে পারি, হ্যাঁ, কানেক্ট করতে পারি, ওইটা হলো কম্পিউটার নেটওয়ার্ক টাইপস। ধরেন আপনি, আরো আমি সহজ করে দিই আপনাদেরকে, আপনি দেখবেন যে আপনার যে যে প্রিন্টার, আপনি দেখবেন অফিসে এক্সাম, আমি এক্সাম ছিলাম, তো আমাদের ফ্লোরে দুইটা প্রিন্টার ছিল, তো এই পাশে যারা ছিলাম সবাই আমরা ওই প্রিন্টারে প্রিন্ট দিতাম। কেউ প্রিন্ট দেওয়ার আগে প্যাড দেওয়া মানে বলতাম, প্যাডে প্রিন্ট দেওয়ার আগে বলতাম যে ভাই কেউ প্রিন্ট দিবেন না, হ্যাঁ। তো তার মানে কি, আমরা সবাই মিলে যে প্রিন্টারটা ইউজ করতেছি, তার মানে কি একটা কম্পিউটারের কানেকশন আছে না ওই প্রিন্টারের সাথে, সবগুলো কম্পিউটার কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে গেছে প্রিন্ট দেওয়ার জন্য। এটা হলো কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। এটা হলো কম্পিউটার নেটওয়ার্ক, যে গ্রুপ অফ কম্পিউটার লিঙ্কড টুগেদার, আমরা কয়েকগুলো কম্পিউটার কিন্তু একসাথে হয়ে গেছিলাম প্রিন্ট দেওয়ার জন্য। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, ল্যান এবং ওয়াইন বলা হয়। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি কোনো ব্রাঞ্চের সবগুলো কম্পিউটারে যদি একটা নেটওয়ার্কে নিয়ে আসি, একটা যদি আমার আমার প্রিন্টার থাকে, আমি সবগুলোকে যদি আমি একটা নেটওয়ার্কে নিয়ে আসি, ওইটাকে আমি ল্যান বলবো। হুম। সো আর ওয়াইন বলবো কি, সরি ওয়ান বলবো কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কোনটা, আমি যদি ধরেন ঢাকা শহরের সবগুলা ব্রাঞ্চকে এক্সিম ব্যাংকের আমি যদি একটা নেটওয়ার্কে নিয়ে আসি, ওইটাকে বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওইটাকে বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা হলো রিমোট অ্যাক্সেস। আমি যদি এটা, ওই যে টেমোনাস আমরা পুরো বাংলাদেশের যতগুলো এক্সিম ব্যাংকের ব্রাঞ্চ আছে ওগুলো কভার করতেছে, ওইটা হলো ওইটা হবে আমার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ। আর হলো ক্লাউড নেটওয়ার্ক। ক্লাউড নেটওয়ার্ক বলতেছে এখানে আমি শুধু শুধু আমি নেটওয়ার্কে নিয়ে আসি না, ওইখানে কিন্তু আবার স্টোরের ব্যবস্থা আছে, যে সবগুলো কম্পিউটার যত ডেটা আছে ওইখানে এক জায়গায় স্টোর থাকবে। আমি আবার বলতেছি, ক্লাউড নেটওয়ার্ক শুধু শুধু নেটওয়ার্ক কানেক্টই করে দিচ্ছে না, সবগুলো কম্পিউটারকে একসাথেই করে দিচ্ছে না, সবগুলো কম্পিউটার ভিতরে যে ডেটাগুলো আছে ওগুলো স্টোর করার ব্যবস্থা করে থাকে ক্লাউড নেটওয়ার্ক। হ্যাঁ, এবার একটা সুন্দর পড়ায় আসছি। আমার কাছে কিন্তু পড়াগুলো খুবই মজা লাগছে। আমি যখন প্রিপারেশন নেই, দেখেন আমি খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে রং তুলিতে আমি কি করছি, কালার করছি। তো কালার করছি কেন, আমার যদি ভালো না লাগতো আমি তো কালার করতাম না, তাই না? আমি এত রং তুলিতে আঁকতাম না। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে পড়াগুলো। এখন ভালো লাগা কেন লাগছে জানেন? কারণ আমি কিন্তু খুব খুব ব্রেনটাকে খুব হাইলি ইউজ করছি, একবারে টু দা পয়েন্টে। আমি হয়তো গভীর রাতে কাজ করছি, কালকে রাত আমি 4টার পর থেকে কাজ করছি 6টা পর্যন্ত। তো আমি খুব গভীর রাতে কাজ করছি, খুব সাউন্ড স্লিপলি কাজ করছি। হ্যাঁ, আমি 11টা বাজে ঘুমাই গেছিলাম, আমি জানি রাতে কাজ করা লাগবে না, আমি আপনাদের পড়াইতে পারবো না। তো আমি খুব খুব মনোযোগ দিয়ে খুব গভীর চিন্তায় আমি খুব খুব কাজ করছে। একটা কথা আছে, পরীক্ষার আগে পড়া হয় বেশি, তো আপনাদের পড়ানোর আগের দিন কিন্তু আমার ব্রেনটা বেশি কাজ করে। তো দুইটাই হইতে পারে। তো আমি কেন এত সুন্দর করে পারছি, কারণ আমার মনোযোগটা সেই লেভেলে ছিল। আমি এক কথায় যদি বলি, আমার মনোযোগটা সেই লেভেলে ছিল। তো আপনাদের যদি মনোযোগটা সেই লেভেলে থাকে, দেখবেন আপনার পড়াগুলো ভালো লাগতেছে, বোরিং লাগতেছে না। সত্যি কথা, একবার বিশ্বাস করেন জিনিসটা। আপনার ভালো লাগা যে কাজে, যে জিনিসে কাজ করবে, দেখবেন ওই জিনিস আপনার কখনো বোর ফিল করবেন না। এটা ডেল কার্নেগিও বলে, আমি একসময় ডেল কার্নেগির বই পড়তাম। ডেল কার্নেগি যে মনীষী, সেও কিন্তু বলছে। হ্যাঁ। সো সে একটা এক্সাম্পল দিছিল, ধরেন একটা লোক হলো সে অফিস করে সারাদিন, বা রাত্রেবেলা আবার ডান্স ক্লাবে ডান্স করে আর কি। তো সে অফিস করে খুব টায়ার্ড থাকে, মাল্টিনেশনাল কোম্পানিতে অফিস করে, সে খুব টায়ার্ড থাকে। হ্যাঁ। টায়ার্ড থেকে বাসায় সে শরীর এলায় দেয় বিছনাতে। তো বিছনাতে ধরেন সে হয়তো বাসায় ফিরে 7টা বাজে, বিছনায় পড়ে থাকে, বেশ ফ্রেশ হওয়ার ওর জন্য টায়ার্ড লাগে, ফ্রেশ হতে চায় না। বাট 9টা বাজে যখন তার ডান্স শো শুরু হয়ে যাবে, তখন সে আবার চাঙ্গা হয়ে যায়। সে আবার দৌড়ায়া ওই যে অবস্থায় থাকে, কোনোদিন ওই ড্রেসেই সে ডান্স ক্লাবে চলে যায়। সে ডান্স করে 11টা পর্যন্ত। তো কেন তার সে চাঙ্গা হয় কেন, সে এনার্জি পায় কেন? তার ভালো লাগা কাজ করে, সে ভালো লাগে তার ডান্স করতে। তো আপনার পড়াগুলো যদি ভালো লাগে, যদি পড়া কারোই ভালো লাগে না, আমি জানি, হ্যাঁ, কোনো স্টেজেই ভালো লাগে না, এটা এসএসসি হোক, এইচএসসি হোক, বেকিং ডিপ্লোমা হোক, কোনো স্টেজে পড়া ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, আপনি ভালো লাগাইতে হবে। তো আপনি যদি পড়াগুলো যদি ভালো লাগাইতে পারেন, আপনি যদি ভালো লাগা কাজ করে পড়তে পড়তে, কিন্তু একটা সময় ভালো লাগে, পরীক্ষার আগে দিই। তো আপনি যদি ভালো লাগা কাজ করে, আপনি দেখবেন পড়াগুলো সহজ হয়ে গেছে, আসলে অতটা কঠিন না। আপনার কাছে এখন যতটা কঠিন মনে হচ্ছে, অতটা কঠিন না। তো যে কথা বলতেছিলাম, আমরা পড়বো ইন্টারনেট এবং ইন্ট্রানেট। তো ইন্টারনেট হলো আমার কি, ইন্টারনেট থেকে দিয়ে কিন্তু আমি কি করতে পারি, পুরো গ্লোবালি অ্যাক্সেস করতে পারি, তাই না? আমি আজকে ইন্টারনেটে ঢুকে আমি কানাডার রাস্তাঘাটও দেখতে পারি। আপনারা দেখছেন কিনা জানি না, যে আমি আমি মাঝে মাঝে ইনস্ট্যান্ট গুগল ইনস্ট্যান্ট স্ট্রিট ভিউ আছে একটা। হ্যাঁ। আপনি গুগলে যদি সার্চ দেন, গুগল ইনস্ট্যান্ট স্ট্রিট ভিউ দিয়ে যদি সার্চ দেন, যে আপনি কানাডা টরন্টোর, আপনি ওই শহরের ওই প্লেসটা দেখতে চাচ্ছেন আপনি, হ্যাঁ। তো আপনি যদি সার্চ দেন, দেখবেন ওই রাস্তাঘাট দেখাচ্ছে, ওই বাড়িঘর দেখাচ্ছে। হ্যাঁ।
খুব মজা কিন্তু জিনিসটা। তো আপনি ইন্টারনেট দিয়ে কি পুরো গ্লোবাল অ্যাক্সেস পাচ্ছেন, পুরো ওয়ার্ল্ডে আপনার আপনার পিসির ভিতরে নিয়ে আসতে পারতেছেন। বাট ইন্টারনেট হলো আমার কি, সো ইন্ট্রানেট আপনার টিআরএ, হ্যাঁ, ইন্ট্রানেট হলো প্রাইভেট নেটওয়ার্ক। আপনি আপনি শুধু কি করতে পারছেন, টেমোনাসে ঢুকে কি করতে পারছেন, আপনার ব্যাংকের যে আপনি কি করতে পারছেন, অন্য ব্যাংকের ব্রাঞ্চের ডেটা পাচ্ছেন। আপনি ধরেন আবার টেমোনাসের বা কোনো আপনি যদি সফটওয়্যার ইউজ করেন, আমি যদি এক্সিম ব্যাংকে ছিলাম, আমাদের একটা সফটওয়্যার ছিল, আমরা সবগুলো ব্রাঞ্চের এমপ্লয়ীদের নাম জানতে পারতাম, নাম দেখতে পারতাম এবং ওদের ব্লাড গ্রুপ দেখতে পারতাম। তো এটা হবে ইন্টারনেট, যে আমি আমি শুধু আমার যে অ্যাক্সেস, আমার যে প্রাইভেট নেটওয়ার্ক, ওই প্রাইভেট নেটওয়ার্কে ঢুকে আমি কিছু অনেক ডেটা পাচ্ছি, এটা হবে ইন্টারনেট, হ্যাঁ, প্রাইভেট ডেটা পাচ্ছি। বাট ইন্টারনেট হলে আমি ইন্টারনেট ঢুকে কি করতে পারতেছি, আমি ইউএস এর রাস্তাঘাটও দেখতে পারতেছি, কানাডার রাস্তাঘাটও দেখতে পারতেছি। 2 নম্বর অ্যাসেসিবিলিটি হলো পাবলিকলি অ্যাসেসিবল, আমার পাবলিকলি যত ডেটা আছে আমি সব ইন্টারনেট ইউজ করে দেখতে পারি। আর ইন্টারনেট ইউজ করে শুধু রেস্ট্রিক্টেড অ্যাক্সেস করতে পারি, আমার আমার অ্যাক্সেস থাকলে আমি শুধু ওইটাতে ঢুকতে পারি, অ্যাক্সেস না থাকলে আমি ঢুকতে পারি না। সিকিউরিটি, আমার এক্সটার্নাল থ্রেট, আমার ইন্টারনেটে কি এক্সটার্নাল থ্রেট জড়িত, আমি ইন্টারনেট ইউজ করলে এখানে আমার 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 ফেক মেইল আসতেছে, এটা আসতেছে, ওইটা আসতেছে। বাট প্রায় ইন্টারনেটে আমার এমফাসিস ইন্টারনাল সিকিউরিটি, এটা কিন্তু আমার এক্সটার্নাল থ্রেট আসে না। আমি যদি ডেটা ইউজ না করি, এজ আমি এমপ্লয়ি হিসেবে যদি আমি ডেটা ইউজ না করি, এখানে কোনো বাইরের থ্রেট নাই বললেই চলে। কন্টেন্ট, আমার আমার ওয়েবসাইট গুলো আমার কন্টেন্ট, বা ব্রডার ভিউ পয়েন্টে যারা পাবলিকলি যা কিছু দিচ্ছে সবই আমার কন্টেন্ট। বাট ইন্টারনেটে হলো আমি যাই আমার 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 প্রাইভেটলি আমি যে ডেটাগুলো দিব, এখানে ব্লাড গ্রুপ যদি দিই তাহলে ব্লাড গ্রুপই পাবো, ব্লাড গ্রুপ না দিলে কিন্তু পাবো না, ঠিক আছে। সো এটা লিমিটেড। এক্সাম্পল হইতে পারে আমার ডাব্লিউ ডট, আমি ডাব্লিউ ডট ইন্টারনেটে ঢুকে ডাব্লিউ ডট দিয়ে সার্চ দিয়ে আমি পুরো ওয়ার্ল্ডকে পেয়ে যাচ্ছি। বাট আমার আমার ইন্টারনেট হলো ডকুমেন্ট শেয়ারিং, আমি শুধু ব্লাড গ্রুপ শেয়ার করতেছি, আমার এক্সিম ব্যাংকে যারা আছে সবার ব্লাড গ্রুপ আমরা একটা প্ল্যাটফর্মে শেয়ার করতেছি, এবং তাদের ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি সবাইকে, যে যে ইচ্ছা সে ঢুকে দেখতে পারে। তো এটা হলো ডকুমেন্ট শেয়ারিং, আমি এখানে ডকুমেন্ট শেয়ার করতেছি, বা ডেটা শেয়ারিংও বলতে পারি। সো এই ছিল খুব মজার পড়া, আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা, টোটালি ডিফারেন্ট একটা জিনিস, একটা প্রোডাক্ট ভিউ পয়েন্ট থেকে একটা নেরো ভিউ পয়েন্ট থেকে, ঠিক আছে। এবার সে ল্যান এবং ওয়ান, এটা আমরা শিখে গেছি অলরেডি, হ্যাঁ। সো আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক কি হতে পারে, যে উইদিন অফিস হতে পারে, আবার আমার এটা ডেফিনেশন, যে আমি যদি নিয়ার বাই আমি যদি শর্ট এরিয়া কভার করি এবং কানেক্ট করি কম্পিউটার গুলাকে, ওইটা আমি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলবো। আমি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলবো যদি আমি অ্যাক্রস দ্য সিটি অথবা কান্ট্রি, আমি পুরো বাংলাদেশকে যদি কভার করি, পুরো ঢাকা শহরকে যদি কভার করি, ওইটা আমি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলবো। 2 নম্বর হলো ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা জেনে গেছি অলরেডি, আমার লোকাল এরিয়া নেটওয়ার্কের ডিস্টেন্সটা শর্ট থাকে এবং ওয়াইড এরিয়াতে একটু বর্ডার থাকে। স্পিড, সো যেহেতু শর্ট থাকে, দেখেন আপনি পুরো ব্রাঞ্চ সব ব্রাঞ্চ গুলোকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন, এটা কিন্তু স্পিড বেশি থাকবে, তাই না, এখানে কোনো সমস্যা হবে না। বাট আমার ওয়াইড এরিয়া পুরো ঢাকা শহরকে যদি একটা ব্রাঞ্চ একটা মডিউলে নিয়ে আসেন, ওখানে স্লোয়ার হইতেই পারে, সবসময় না, স্লোয়ার হইতেই পারে। 4 নম্বর হলো ওনারশিপ, আমার 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 যদি শুধু ব্রাঞ্চ ওনার করে, হ্যাঁ, আমার ওন করে আমরা ইন্ডিভিজুয়াল এন্টিটি অথবা ইন্ডিভিজুয়াল, বাট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কিন্তু একজনে অন করে না। 5 নম্বর কস্ট, সো আমরা তো বুঝতে পারতেছি, আমি যদি শুধু সবগুলো ব্রাঞ্চকে যদি তার দিয়ে কানেক্ট করতে পারি, তাই না, এখানে খরচটা কম। আমি যদি পুরো ঢাকা শহরের ব্রাঞ্চ গুলোকে কানেক্ট করতে যাই, ওখানে আমার ইন্টারনেট ইউজ করা লাগবে, এটা সেটা ইউজ করা লাগবে, খরচ বেশি। সো খুব সিম্পল ডিফারেন্স, সো খুব সিম্পলি আমি বুঝাচ্ছি। সো আমি কিন্তু আমিও কিন্তু নিজেও ফিল করি, আপনারা তো আমাকে এপ্রিসিয়েট করেন, সত্যি কথা, বাট আমি নিজেও তো ফিল করি যে আই এম ডুইং বেটার দেন আদার, অ্যান্ড আই এম ডুইং বেটার টু মেক ইউর লাইফ ইজি, সত্যি কথা। হ্যাঁ, সো ফিলিংসটা কিন্তু তোমার আপনার এই যে ফিলিংসটা, আমি কিন্তু খুব হ্যাপি, আমার লাইফটা কিন্তু আমার ধরেন, আমি যদি আজকে ব্যাংকিং ডিপ্লোমার সাথে না থাকতাম, আমি যদি আপনাদের এই জিনিসগুলো না করতাম, তাহলে আমার লাইফ কাটতো, হয়তো আমি অন্যদিকে হ্যাপি থাকতাম, অন্যদিকে টাইম বেশি দিতে পারতাম। বাট একটা জিনিস কি ধরেন, এই যে আপনাদের উপকার করে বা আপনাদের ভালো জিনিস করে, ইনোভেটিভ কিছু করে, ইফেক্টিভ কিছু করে, যে আমার যে স্যাটিসফ্যাকশনটা, ওইটা হয়তো আমি মিস করতাম আর কি, যেটা এখন আমি আমি এনজয় করতেছি, সামনে হয়তো আরো বেশি এনজয় করব। দোয়া করবেন শুধু। তো আমরা যেটা পড়তেছিলাম, যে আমরা একটু আগে পড়ছিলাম হলো আমার কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ডিফারেন্স, যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আমরা পড়তেছি যে ইম্পর্টেন্স অফ ডেটাবেস ব্যাকআপ ইন বেকিং, আমার ডেটাবেস ব্যাকআপের ইম্পর্টেন্সটা কি ব্যাংকিং এর, এটা তো বলার অপেক্ষাই রাখে না, তাই না। আমরা ব্যাংকিং আমরা প্রচুর ট্রানজাকশন করতেছি, মানুষের টাকা জমা রাখতেছি, মানুষকে লোন দিচ্ছি, সো এটা ডেটাবেস ব্যাকআপের তো ইম্পর্টেন্স মানে অনেক বেশি ইম্পর্টেন্স। কি কি ইম্পর্টেন্স একটু দেখি। সেফটি নেট, এটা আমাকে সেফটি দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, কুইক রিকভারি দিচ্ছে, আমি যখন চাচ্ছি আমি রিকভার করতে পারতেছি, সিকিউরিটি দিচ্ছে, এই জিনিসগুলো দিচ্ছে, হ্যাঁ। তো ব্যাকআপ আমি দুইভাবে করতে পারি, ব্যাকআপ আমি দুইভাবে রাখতে পারি, আমি যে এই যে পুরো আমার ব্যাকআপ গুলা ট্রানজাকশনের ব্যাকআপ গুলো দুইভাবে রাখতে পারি। আমি ফুল ব্যাকআপ রাখতে পারি, হ্যাঁ, যে আমি কি করলাম, পুরোপুরি ডাটাটা ব্যাকআপ রাখলাম, হ্যাঁ, আমার যেভাবে ট্রানজাকশন গুলো হচ্ছে ওইভাবে ব্যাকআপ রাখলাম। আমার এটা এক্সাম্পল একটা হতে পারে ফটোকপি, এভরি পেজ অফ বুক, আমি বইয়ের প্রত্যেকটা পেজ ফটোকপি করলাম, ঠিক আছে, বইয়ের প্রত্যেকটা পেজ ফটোকপি করলাম, এটা আমার ফুল ব্যাকআপ।
ব্যাংকগুলো বেসিক্যালি এটাই অ্যাপ্লাই করে থাকে। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ বলতেছে যে ওয়ান কপি ডেটা দ্যাট চেঞ্জ সিন্স দ্য লাস্ট ব্যাকআপ। যে আমি কি করলাম, যে ধরেন ইন্টিগ্রেটেড ইনক্রিমেন্টাল ব্যাকআপ বলতেছে আমি ধরেন আমি অলরেডি ব্যাকআপ আছে, তারপরে যে চেঞ্জগুলো আসলো শুধু ওইগুলোর ব্যাকআপ রাখলাম, তারপর যে চেঞ্জগুলো আসলো ওইগুলোর ব্যাকআপ রাখলাম। হ্যাঁ, তো শুধু চেঞ্জের ব্যাকআপ রাখা এটা ব্যাংকিং ট্রানজাকশন করা সম্ভব না। আমি যে চেঞ্জগুলো আসলো এগুলো যদি আমি সেপারেট ব্যাকআপে রাখি তাহলে কিন্তু ইন্টিগ্রেটেড হবে না আর কি, ইন্টিগ্রেটেড হবে না। তো এখানে একটা এক্সাম্পল হতে পারে ফটোকপি নিউ নোট ইন এ বুক। আমি যদি ধরেন আমার বই 5টা পেজ অ্যাড করছি, শুধু ওইগুলো যদি ফটোকপি রাখি ওটাকে আমি বলবো ইনক্রিমেন্টাল ব্যাকআপ। মানে আমি একটা বই লিখছিলাম 10 পেজের, তারপর আরো 5 পেজ অ্যাড হয়েছে, সো আমি শুধু ওই 5 পেজের আগে ছিল 10 পেজের ব্যাকআপ, এডিশনালি আরো 5 পেজের ব্যাকআপ রাখছি, সো 15 পেজ। সো এটা হলো ইনক্রিমেন্টাল ব্যাকআপ। আর যদি ফুল ব্যাকআপ হইতো, আমি আগে 10 পেজ রাখছি, এখন আবার 15 পেজ ব্যাকআপ রাখবো, তারপরে 20 পেজ আসলে 20 পেজ রাখবো, পুরোটা বারে বারে রাখবো, বারে বারে রাখলে এটা হলো ফুল ব্যাকআপ। ইনক্রিমেন্টাল ব্যাকআপ হলো যেটা অ্যাড হচ্ছে ওইগুলো শুধু ব্যাকআপ যদি রাখে, তাই না? সব সহজ, খুবই সহজ। ডিফারেন্সিয়েটেড ব্যাকআপ, সো এটা হলো আমার কপি অল চেঞ্জ মেড সিন্স দ্য লাস্ট ফুল ব্যাকআপ। আমি যদি ডিফারেন্সিয়েটেড ব্যাকআপ বলতেছে যে আমি শুরুতে 10 পেজ ব্যাকআপ রাখছি, হ্যাঁ, 10 পেজের পরে 5 পেজ আসছে, 2 পেজ আসছে, 3 পেজ আসছে, সো আমি এই যে পরে যেগুলো আসছে এগুলো আমি যদি ব্যাকআপ রাখি সবগুলো একসাথে করে, আগের গুলো এক জায়গায় পরের গুলো এক জায়গায়, ওইটা হলো আমার ডিফারেন্সিয়েটেড ব্যাকআপ। ডিফারেন্স করে ফেলছি, শুরুতে যা ছিল এটা একটা একটা পার্টে রাখছি, পরে যেগুলো অ্যাড হয়েছে এগুলো একটা পার্টে রাখছি, সো এটা হলো ডিফারেন্সিয়েটেড ব্যাকআপ। তো 3টা ব্যাকআপ। তো ব্যাকআপ নিয়ে যে ডিফারেন্ট টাইপ হইতে পারে আমরা কখনোই জানতাম না। ব্যাকআপ মানে তো ব্যাকআপ, ব্যাকআপের আবার ডিফারেন্ট আছে, টাইপস আছে, তো এটা আমরা শিখবো। তো এখন আমরা চলে যাচ্ছি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল। আমরা এটা নিয়ে এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের ডেফিনেশনে কারো কোনো কনফিউশন নাই। এটা হলো মূল কথা হলো আমি ব্যাংকিং মানে নর্মাল ব্রাঞ্চ ভিজিট না করেও ব্যাংকের প্রিমিসিসে না এসেও যদি কোনো কাস্টমার ব্যাংকিং সার্ভিস পেয়ে থাকে, ওইটাকে আমি কি বলবো, অল্টারনেটিভ ডেলিভারি মেথড বলবো, অল্টারনেটিভ ডেলিভারি মেথড বলবো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা স্পোর্ট ব্যাংকিং সিস্টেম, তো দুটোর ভিতর ডিফারেন্স আছে, তাই না? বিকাশের সাথে আমার ব্যাংকিং এর ডিফারেন্স কি? ধরেন আপনি আমার এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার এটা আমি ব্যাংকিং সার্ভিস নিচ্ছি অ্যাকাউন্ট খুলে, এটা একটা জিনিস। আর একটা হলো আমার বিকাশ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এটা একটা জিনিস। সো দুইটার ভিতর ডিফারেন্স কি এটা জানতে চাইছি। তো প্রথম কথা হলো অ্যাক্সেস, আমার থ্রু মোবাইল ফোন অনলি, আমি অ্যাক্সেস পাচ্ছি শুধু মোবাইল ফোনে। বিকাশে আমি কি বিকাশের অফিসে যেতে পারবো? আমি বিকাশের অফিসে গিয়ে কিন্তু টাকা তুলতে পারবো না, ঠিক আছে? এটিএম বুথ থেকে টাকা তোলা যায় অ্যাপ ইউজ করে, ঠিক আছে, শুধু আমি মোবাইলেই আমি করতে পারতেছি। আর কোর ব্যাংকিং এ আমি কি করতে পারতেছি, আমি ব্রাঞ্চে যেতে পারতেছি, এটিএম কার্ড নিতে পারতেছি, আমি ট্যাক্স সার্টিফিকেট নিতে পারতেছি, হ্যাঁ, আমি অনেক কিছু করতে পারতেছি। 2 নম্বর হলো সার্ভিস, আমরা শুধু বেসিক সার্ভিস গুলো পাই। আমি দেখেন বিকাশ ইউজ করে কিন্তু আমি বিল পে করতেছি, ক্যাশ ইন করতেছি, ক্যাশ আউট করতেছি, এই জিনিসগুলো করতেছি। বাট আমি ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আমি বন্ধুকে পে করতে পারতেছি, বড় বড় ট্রানজাকশন করতে পারতেছি, অনেক কাজ করতে পারতেছি, লোনের ইনস্ট্রুমেন্ট দিতে পারতেছি। 3 নম্বর হলো যদিও এখন আমি মোবাইল ব্যাংকিং ইউজ করে অনেক সার্ভিস দিতে পারতেছি, বাট তারপরে একটা ডিফারেন্স থেকেই যায়। 3 নম্বর হলো ইউজার বেস, আমার অফেন আমার আনব্যাংক মানে যারা ব্যাংকিং সার্ভিসের সাথে জড়িত না, তারাই বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা ইউজ করে। এটা অবশ্য ভুল কথা, এখন সবাই করে, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেও করে, যারা ব্যাংক অ্যাকাউন্ট নাই সেও করে, হ্যাঁ। 4 নম্বর হলো স্পিড এন্ড কনভিনিয়েন্স, আমার এটা কুইক, আমি মোবাইলে ঢুকেই সাথে সাথে ট্রানজাকশনটা করতে পারি। বাট কোর ব্যাংকিং এর জন্য আমাকে ব্রাঞ্চ ভিজিট করা দরকার হয়, এটিএম বুথে যাওয়া দরকার হয়। 5 নম্বর হলো সিকিউরিটি, আমার লেস সিকিউর, আমি মোবাইল ব্যাংকিংটা কিন্তু লেস সিকিউর, মোবাইলে ফর্জারি বেশি হয়, বাট কোর ব্যাংকিংটা কিন্তু বেশি সিকিউর, ওখানে কিন্তু হাইলি সিকিউরিটি মেনটেন করা হয়। সো এগুলো খুব নন পড়া এজেন্ট ব্যাংকিং, এগুলো না পারার কিছু নাই। এজেন্ট ব্যাংকিং, আমার এজেন্ট ব্যাংকিং সার্ভিস, এজেন্ট ব্যাংকিং কি কি সার্ভিস দিয়ে থাকে আমরা সবাই জানি। আমার ক্যাশ ইন করতে পারি, ক্যাশ আউট করতে পারি, বিল পেমেন্ট করতে পারি, অ্যাকাউন্ট ওপেন করতে পারি। এই অ্যাকাউন্টটা কিন্তু আবার ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে রিলেশন না, এটা ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট হবে। লোন পেমেন্ট করতে পারি, মানি ট্রান্সফার করতে পারি, এই সার্ভিসগুলো আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারি। কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং এর ডিফারেন্স হলো আমার কি, আমার লোকেশন হলো, কোর ব্যাংকিং হলো আমার আমার প্রাইম লোকেশনে থাকে, এজেন্ট ব্যাংকিং হলো আমার একটা রিমোট এরিয়াতে থাকে। আমার সার্ভিসটা হলো কি ফুল সার্ভিস দিয়ে থাকে কোর ব্যাংকিং। এখানে আপনি সবকিছু করতে পারেন, লোন নিতে পারেন, লোন স্যাংশন হয়, সবকিছু হয়। বাট এজেন্ট ব্যাংকিং শুধু লিমিটেড কিছু কাজ হয়। 3 নম্বর হলো অ্যাক্সেসিবিলিটি, অ্যাকাউন্ট হোল্ডারে আমার আসা দরকার হয় অ্যাক্সেস নেওয়ার জন্য, এবং সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার দরকার হয় কোর ব্যাংকিং এ। বাট এজেন্ট ব্যাংকিং কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন না করেও কি করতে পারেন, আপনি কি করতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারেন। 4 নম্বর হলো কমপ্লেক্সিটি, আমার কোড ব্যাংকিং একটু কমপ্লেক্স, বাট এজেন্ট ব্যাংকিং অত কমপ্লেক্স কিছু না। স্টাফ ট্রেনিং, আমার কোড ব্যাংকিং এ বেশি ট্রেনিং এর দরকার হয়, নলেজের দরকার হয়। বাট এজেন্ট ব্যাংকিং কিন্তু অত অত নলেজ না থাকলেও কিন্তু এজেন্ট ব্যাংকিং আমার কি করতে পারি, আমরা পরিচালনা করতে পারি, এজেন্ট ব্যাংকিংটা পরিচালনা করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের পড়া। সো আমরা একবারে থার্ড চ্যাপ্টারে চলে আসছি। সো আমরা থার্ড চ্যাপ্টারে যাওয়ার আগে অবশ্যই একটা বিরতিতে যাব আমরা। বিরতির পরে আবার ক্লাসে ফিরে আসবো।